বাঁশির সুরটা কি করুন, তাই না বরুণ জেঠু? হ্যাঁ রে পল্টু, সন্ধ্যের পর এমন বাঁশির সুরে মনটা কেমন যেন উতলা হয়ে উঠল রে। ও খোকা বাবুরা, একটা বাঁশি কিনবে নাকি? কিনতে তো খুব ইচ্ছে করছে কাকু, কিন্তু বাঁশি তো আমরা বাজাতে পারি না। সে নিয়ে চিন্তা তোমরা করো না, আমি তোমাদের বাঁশি বাজানো শিখিয়ে দেব। সত্যি শিখিয়ে দেবে কাকু? হ্যাঁ গো খোকা বাবুরা, শিখিয়ে দেব। যখন বলেছি তখন নিশ্চয়ই শিখিয়ে দেব। এবার বলো, কটা বাঁশি কিনবে বলো? 3টে বাঁশি দাও। 3টে না 3টে না, 4টে দাও। তুমিও একটা বাঁশি কিনবে জেঠু? হ্যাঁ রে আকাশ, আমিও একটা কিনবো। দাও দেখি ভালো দেখে 4টে বাঁশি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বাবু। বলো বলো, কত দাম হলো এবার বলো। 10 টাকা করে 4টের দাম 40 টাকা। এই নাও 50 টাকা। ওই 10 টাকার ফেরত দিতে হবে না বাপু তোমায়। না বাবু, আমি 1 টাকাও বেশি নিতে পারবো না, আমার গুরুর নিষেধ আছে। কে তোমার গুরু? আমার গুরু শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন চাকি। পঞ্চানন চাকি মানে মিরপুরের বিখ্যাত বাঁশি বাদক পঞ্চানন চাকি? হ্যাঁ বাবু, আমি ওনারই শিষ্য। কিন্তু উনি তো শুনেছি বছর 20 আগে মারা গেছেন। না বাবু, আমার গুরু শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন মশাই এখনো বেঁচে আছেন, আর আমি এখনো ওনার কাছেই বাঁশি বাজানো শিখছি। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। গুরুর বিষয় আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না। এই নিন আপনার টাকা। ওই টাকা আমার লাগবে না, আগে সত্যি করে বলো তো তুমি কে? বললাম তো বাবু, আমি শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন মশাইয়ের শিষ্য। এবার টাকাটা নিন। এবার আমাকে যেতে হবে বাবু, আর এবার থেকে আমি প্রায়ই সন্ধেবেলা এখানে বাঁশি বিক্রি করতে আসব। যারা যারা আমার কাছে বাঁশি শিখতে চাও চলে এসো। ও আরেকটা কথা বাবু, মিরপুরের বুড়ো বটগাছতলায় এখনো আমার গুরু প্রতিদিন সন্ধেবেলা বাঁশি বাজান। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসতে পারেন। মিরপুরের বুড়ো বটগাছতলায় এখনো পঞ্চানন মশাই প্রতিদিন রাতে বাঁশি বাজান? কিন্তু কি করে তা সম্ভব? উনি তো মারা গেছেন। না, উনি মারা যাননি। ও বরুণ জেঠু, ওই বাঁশিওয়ালা বলল পঞ্চানন চাকি এখনো মিরপুরের বুড়ো বটগাছতলায় বাঁশি বাজান। এদিকে তুমি বলছো উনি আজ থেকে 20 বছর আগে মারা গেছেন। আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসল ব্যাপারটা কি বলো তো? আর তুমি ওই পঞ্চানন মশাইকে চিনলেই বা কি করে? তাহলে শোন, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি মিরপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলাম। তখনই একদিন আমি এক সঙ্গীত অনুষ্ঠানে পঞ্চানন বাবুর বাঁশি শুনি। আহা, কি মিষ্টি সেই বাঁশির সুর, আজও যেন কানে বাজে। কিন্তু ওই অনুষ্ঠানের কিছুদিন পরেই শুনি পঞ্চানন বাবু মারা গেছেন। তারপর থেকে প্রতি বছর পঞ্চানন চাকির স্মৃতির উদ্দেশ্যে টানা 3 দিন বাঁশির উৎসব হতো মিরপুরে। আর সেই উৎসবে শুধু আশেপাশের গ্রাম নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে বাঁশি বাদকেরা অংশগ্রহণ করতে আসতো। আরে আমি নিজেও শুনেছি সেই অনুষ্ঠান। তাহলে ওই বাঁশিওয়ালা যে বলল পঞ্চানন মশাই এখনো প্রতিদিন রাতে বাঁশি বাজান, তাহলে কি বাঁশিওয়ালা মিথ্যে কথা বলল? ও বরুণ জেঠু, একদিন চলো না মিরপুরে দেখে আসি আসল ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ বরুণ জেঠু, এই কথাটা কিন্তু পল্টু খারাপ বলেনি। চলোই না একদিন মিরপুরে। ঠিক আছে, তাহলে কাল সকালেই চল। আমাদের এখান থেকে একটা ট্রেন আছে মিরপুরে যাবার। কতক্ষণ লাগে এখান থেকে যেতে? সকালে ট্রেনে উঠলে মিরপুরে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। সে তো ভালোই হবে। ওখানে গিয়ে আমরা প্রথমে বুড়ো বটগাছতলায় যাব, দেখব সত্যি ওখানে পঞ্চানন চাকি এখনো বাঁশি বাজায় কিনা। ঠিক আছে, তাহলে তাই হবে। কি গো বরুণ জেঠু, স্টেশনে তো একটাও লোক নেই গো, আমরা কজন ছাড়া।
তাই তো দেখছি রে পল্টু। লোকজন দিয়ে কি হবে? আমরা তো আর লোকজনের সঙ্গে আলাপ করতে আসিনি। আমরা এসেছি মিরপুরের বুড়ো বট গাছতলায় পঞ্চানন চাকি মশাইয়ের বাঁশি শুনতে। কিন্তু ওই বুড়ো বট গাছতলায় যাব কি করে? কেন, তুমি চেনো না? আরে বাবা, চিনতাম, কিন্তু 20 বছর পর রাস্তাঘাট তো সব পাল্টে গেছে রে। এখন কি আর চিনতে পারবো সেই বুড়ো বট গাছতলা যাবার পথ? পারবে পারবে, ঠিক পারবে বরুণ জেঠু। আগে স্টেশনের বাইরে তো চলো, দেখবে ঠিক কিছু না কিছু পেয়ে যাবো ওখানে যাবার। ঠিক আছে, বলছিস যখন, চল। এত রাতে ওই বুড়ো বটগাছ তলায় আপনাদের যাওয়া ঠিক হচ্ছে না বাবু। ওখানে রাতে বাঁশির শব্দ শোনা যায়, কিন্তু কে বাজায় তাদের দেখা যায় না। আরে বাবা, সেটা দেখার জন্যই তো আমরা যাচ্ছি। তুমি আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো তো। তাহলে চলুন। এই 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 সেই বুড়ো বটগাছতলা বাবু। এই পল্টু, আকাশ, লালটু, তোরা গাড়ি থেকে তাড়াতাড়ি নাম। নামছি বরুণ জেঠু। ও বরুণ জেঠু, কোথায় বাঁশির শব্দ? কিছুই তো নেই, শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া। আর বট গাছতলা তো ফাঁকা, কেউ নেই। তার মানে ওই বাঁশিওয়ালা আমাদের মিথ্যে কথা বলেছে, তাই না বরুণ জেঠু? বুঝতে পারছি না। কিন্তু আমাদের মিথ্যে কথা বলবে কেন? এ কি, এ তো বিনা মেঘে বজ্রপাত। বাঁশির শব্দ শুনতে পাচ্ছ বরুণ জেঠু? পাচ্ছি তো। আর এই সুর আমি যেন মনে হচ্ছে আগেও শুনেছি। কেউ তো কোথাও নেই, তাহলে বাঁশি বাজাচ্ছে কে? এ কি, ও বরুণ জেঠু, ওই দেখো বট গাছের তলায় কারা যেন বাঁশি বাজাচ্ছে। ওই তো ওই বয়স্ক লোকটাই হলো পঞ্চানন চাকি। ওনাকেই তো আমি অনুষ্ঠানে বাঁশি বাজাতে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো সেই সুর যেটা উনি সেদিনও অনুষ্ঠানে বাজিয়েছিলেন। আর পাশের ওই লোকটাই তো সেই বাঁশিওয়ালা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস আকাশ। ওর কাছ থেকেই তো আমরা বাঁশি কিনেছিলাম। তার মানে তুই বাঁশিওয়ালা সব কথাই সত্যি বরুণ জেঠু। পঞ্চানন মশাই এখনো বাঁশি বাজান, আর ওই বাঁশিওয়ালা পঞ্চানন মশাইয়ের কাছে এখনো বাঁশি শেখে। সবই তো বুঝলাম, কিন্তু আমি যে শুনেছিলাম পঞ্চানন মশাই মারা গেছেন, তাহলে সেটা কি মিথ্যে ছিল? সত্যি বলতে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবই কেমন যেন গুলিয়ে যাচ্ছে রে, একেবারে গুলিয়ে যাচ্ছে। আসুন, আপনারা আসুন। ওই দেখো বরুণ জেঠু, বাঁশিওয়ালা আমাদের হাত নেড়ে ডাকছে। চলো না বরুণ জেঠু। এবার বিশ্বাস হলো তো যে সেদিন আমি আপনাদের সত্যি কথাই বলেছিলাম? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো শুনেছিলাম পঞ্চানন মশাই কি আর নেই, মারা গেছে। হ্যাঁ, মানে তাই তো শুনেছিলাম। আপনি যা শুনেছেন তা সত্যিই শুনেছেন বরুণ বাবু। এ কি, আপনি আমার নাম জানলেন কি করে? এ কি, পঞ্চানন বাবু, আপনি কোথায়? পঞ্চানন বাবু। ওই দেখো বরুণ জেঠু, ওই দেখো পঞ্চানন মশাই আর ওই বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। পঞ্চানন বাবু, কোথায় যাচ্ছেন? ও পঞ্চানন বাবু, আমি তো এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। না, আমাকে জানতেই হবে। এই রাতে ওনারা কোথায় যাচ্ছেন সেটা জানতেই হবে। এই আকাশ, তোরা আয় আমার সঙ্গে। ঠিক আছে, চলো বরুণ জেঠু, কারণ এই রহস্য আমাদের ভেদ করতেই হবে। পঞ্চানন মশাই, দাঁড়ান, রেল লাইনের ওপর দিয়ে যাওয়া নিরাপদ নয়, দাঁড়ান। পঞ্চানন মশাই, লাইন থেকে সরে যান, ট্রেন আসছে, লাইন থেকে সরে যান। সরে যান, পঞ্চানন বাবু, ট্রেন আসছে। পঞ্চানন বাবু সরে যান, ট্রেন আসছে। পঞ্চানন মশাই। আচ্ছা বরুণ জেঠু, কাল রাতে আমরা যা যা দেখলাম সব কি সত্যি নাকি আমাদের মনের ভুল? জানি না,
কিচ্ছু জানি না। ওরে বাবা, কি স্বপ্ন, কি ভয়ানক স্বপ্ন। আজ সন্ধেবেলা ক্লাবে গিয়ে এই বরুণ জেঠুকে এই স্বপ্নের কথাটা বলতে হবে। ও বরুণ জেঠু, বলো না, এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? স্বপ্ন এক বড় অদ্ভুত বিষয় রে, এর সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। তবে বেশিরভাগ লোকই বলে যেটা নিয়ে মানুষ বেশি চিন্তা করে সেটাই কোনো না কোনো ভাবে সে স্বপ্নে দেখে। কিন্তু আমি তো এরকম কোনো ব্যাপার চিন্তাই করিনি যে ওরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এসব নিয়ে আর বেশি ভাবিস না তো আকাশ, তার চেয়ে আমার গল্পটা আজ তোরা মন দিয়ে শোন। কিসের গল্প বরুণ জেঠু? আজ তোদের যে গল্পটা বলবো তার পেছনেও রয়েছে এক অদ্ভুত স্বপ্ন। স্বপ্ন? অদ্ভুত স্বপ্ন? মানে আমার স্বপ্নটার মতন বরুণ জেঠু? সব স্বপ্নই কি একরকম হয় রে আকাশ? এই স্বপ্নটা ছিল একদম অন্য রকমের একটা স্বপ্ন। স্বপ্নটা কে দেখেছিল? তুমি? না, আমি দেখিনি। এই স্বপ্নটা দেখেছিল নগেন খুড়ো। নগেন খুড়ো? তিনি আবার কে? বলছি সব বলছি, মন দিয়ে শোন। আমি তখন হরিহরপুর গ্রামের পোস্টমাস্টার মশাই। বলতে বাধা নেই, ওরকম গ্রাম আমি আর দুটো দেখিনি কখনো। এই কথা কেন বলছো? জানিস আকাশ, গ্রাম সাধারণত হয় সবুজ সুন্দর। এই হরিহরপুর গ্রামটা ছিল বড় রুক্ষ। জলের অভাবে মাটি শুকিয়ে গেছে, প্রচন্ড গরম, গাছের পাতাগুলো ধুলোতে ঢেকে গেছে। মানে সোজা কথায় গ্রাম বলতে যে ছবি আমাদের মনে ফুটে ওঠে তেমন গ্রাম ছিল না এই হরিহরপুর। বুঝলাম, কিন্তু ওই স্বপ্নটার কি হলো এবার তো বলো। তা যাই হোক, সারাদিনে কাজের পরে বাড়িতে আর গরমে মন টেকতো না, তাই বেরিয়ে পড়তাম আড্ডা দিতে। কাদের সাথে আড্ডা মারতে? আমাদের একটা ছোট আড্ডা মারবার দল ছিল, সেখানেই আলাপ নগেন খুড়োর সঙ্গে। ভালো নাম নগেন বারুই। লোকটা বেশ হাসি খুশি, খোলামেলা মনের মানুষ। কিন্তু সেই মানুষ হঠাৎ কেমন পাল্টে গেল। কেন? মানুষটাকে পাল্টে দিয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা কি? বলছি এক সন্ধ্যার আড্ডার আসরে দেখি নগেন খুড়ো একদম চুপচাপ হয়ে বসে আছে। আমি বললাম, ও নগেন খুড়ো, আজ কি হলো আপনার? হ্যাঁ, এমন মাথা নিচু করে বসে আছেন কেন? মন মেজাজ ভালো নেই বুঝি? কি হলো? মাস্টার মশাই কিছু বলতেছে, কানে ঢুকতেছে না? আরে নগেন খুড়ো, তোমার হলোটা কি? 3-4 রাত চোখে ঘুম নেই, বুঝলে? 3-4 রাত। কি বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, 3-4 রাত চোখে ঘুম নেই কেন? কি হয়েছে? স্বপ্ন গো পোস্টমাস্টার মশাই, স্বপ্ন। একই স্বপ্ন রোজ রাতে দেখতেছি গো। উফ, কি ভয়ানক স্বপ্ন, আপনাদের আর কি বলবো। আরে বলে ফেলুন, দেখবেন বললে মনটা একদম হালকা হয়ে যাবে। নগেন খুড়ো তোমার কথা শুনে সেই স্বপ্নের কথা বলতে রাজি হলো বরুণ জেঠু? হলো। তা কি বললো? বললো, জানেন পোস্টমাস্টার মশাই, কথা নেই বার্তা নেই, কোথা থেকে এক সাধু বাবা আমাকে স্বপ্নে রোজ দেখা দিচ্ছে। আর কি ভয়ঙ্কর তার চোখ দুটো। ওঠ নগেন, ওঠ। ও আর কতদিন তোর কাছে আমাকে এভাবে আসতে হবে বলতো? ওঠ বলছি, ওঠ। আপনি আবার এসেছেন সাধু বাবা? হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি, কারণ তুই আমার কথা শুনছিস না। কিন্তু কোনো কিন্তু নয় নগেন, কোনো কিন্তু নয়। একটা কথা আবার ভালো করে মন দিয়ে শুনে রাখ, যতীনের ওই সম্পত্তি আমি আর জকের মতন পাহারা দিতে পারবো না। কারণ আমাকে এবার পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে।
এই যতীনটা কি নগেন খুড়ো? যতীন বারুই হলেন আমার বাবা। একসময় পাটের ব্যবসা করে অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। মায়ের কাছে শুনেছি বাবার নাকি 4 ঘোড়া মোহর ছিল। তো সেই মোহর এখন কোথায় গেল নগেন খুড়ো? জানি না, কারণ সেই মোহরের ঘোড়া দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। আচ্ছা, ওই সাধু বাবা আপনার বাবার সম্পত্তি বলতে ওই 4 ঘোড়া মোহরের কথা বলছেন না তো, যেটা উনি এতদিন জকের মতন পাহারা দিচ্ছেন? হ্যাঁ, এটা কিন্তু আমি মন্দ বলেননি গো পোস্টমাস্টার মশাই। হতেই পারে সাধু বাবা ওই মোহরের কথাই বলতেছেন। কিন্তু 4 ঘোড়া মোহর উনি কোথায় পাহারা দিচ্ছেন? আচ্ছা, সেই সম্পর্কে সাধু বাবা স্বপ্নে আপনাকে কিছু বলেননি? বলেছেন, সেই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন? এই হরিহরপুর গ্রামের একদম উত্তর দিকে যে বাঁশ বন আছে, সেইখানেই নাকি আমার বাবা যতীন বারুইয়ের সমস্ত সম্পত্তি উনি পাহারা দিতেছেন। বাঁশ বনে সম্পত্তি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তোমরা কি করলে বলুন জেঠু? সেই দিন রাতেই আমরা সবাই মিলে সেই বাঁশবনে যাব বলে ঠিক করলাম। রাতের অন্ধকারে কি আমাদের এই গভীর বাঁশবনে ঢোকা ঠিক হবে পোস্টমাস্টার মশাই? যদি ভয় লাগে তো আপনারা নাই যেতে পারেন, কিন্তু আমি যাবই। কি নগেন খুড়ো, আপনিও কি ভয় পাচ্ছেন নাকি? পেলেও আমাকে তো যেতেই হবে। রোজ রোজ ভয় পাবার থেকে একদিন ভয়ের মুখোমুখি হওয়া অনেক ভালো। ভালো, বেশ ভালো কথাটা বলেছেন আপনি। তাহলে আর কি, চলুন। কারণ বন্ধু হয়ে এক বন্ধুকে বিপদের মধ্যে তো ফেলে আর চলে যাওয়া যায় না। হ্যাঁ, চলুন। আয় নগেন, আয়। আমি তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আরে এই তো সেই সাধু বাবার গলা। আপনি ঠিক বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, একদম ঠিক চিনেছি পোস্টমাস্টার মশাই। এই কণ্ঠস্বর কি ভোলা যায়? সাধু বাবা, আপনি কোথায়? আরো ভেতরে ঢুকে আয়। চলুন তো দেখি। আমরা এসে গেছি সাধু বাবা। জানি। ওরে বাবা, কি ভয়ঙ্কর রূপ আপনার সাধু বাবা। ভয় পাস না। এবার বলুন সাধু বাবা, নগেন খুড়োর বাবা যতীন বারুইয়ের কোন সম্পত্তি আপনার কাছে আছে? সেটা বলবো বলেই তো নগেনকে আমি এখানে ডেকেছি। আর আমরা নগেন খুড়োকে সাহায্য করতেই ওনার সঙ্গে এসেছি। আমি জানি। এবার শোন তোরা, এখান থেকে সোজা 10 পা গেলেই একটা কালো বড় পাথর দেখতে পাবি। সেই পাথর সরালেই খোঁজ পাবি সেই গুপ্তধনের। যা, আর দেরি করিস না, যা। তার মানে এইটাই সেই কালো পাথর যার নিচে আমার বাবার ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। তাই তো মনে হচ্ছে নগেন খুড়ো। চলুন এবার পাথরটা সরিয়ে দেখা যাক। আরে, এটা তো একটা সুড়ঙ্গ। চলুন তো নগেন খুড়ো, আসুন সবাই নিচে নেমে দেখি। তার মানে আমার অনুমান একদম ঠিক ছিল নগেন খুড়ো। এবার চলুন এই 4টে মোহরের ঘোড়া নিয়ে উপরে ওঠা যাক। হ্যাঁ, চলুন। এই 4 ঘোড়া মোহরই তো আমার বাবা যতীন বারুই আপনার কাছে রেখে গেছিলেন, তাই তো সাধু বাবা? কিন্তু সাধু বাবা, যতীন বারুই হঠাৎ এই 4 ঘোড়া মোহর আপনার কাছে কেন রেখে গেলেন? কালু ডাকাতের ভয়ে। কালু ডাকাত? হ্যাঁ, সেই সময় কালু ডাকাতের অত্যাচারে কেউ কিছু বাড়িতে লুকিয়ে রাখতে পারত না। সেই ভয়েই যতীন এক রাতে আমাকে এই মোহর দিয়ে যায় আর বলে, কালু ডাকাত পুলিশের হাতে ধরা পড়লেই এই 4টে মোহরের ঘোড়া সে নিয়ে যাবে। কিন্তু কালু ডাকাতকে পুলিশ কোনোদিনই ধরতে পারেনি। আর তাই যতীন বাবুরও এই মোহরের ঘোড়া নিতে আর আশা হয়নি, তাই তো? কিন্তু এবার এই মোহর আমি নগেনের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম। আর কোনো কাজ বাকি রইল না। এবার আমি মুক্ত। মুক্তি আমার, মুক্তি। তার
তারপর ওই 4 ঘড়া মোহর আমরা সরকারের হাতে তুলে দিলাম, আর তার বিনিময়ে সরকার যে অর্থ দিল সেই অর্থের একটা অংশ দিয়ে সাধু বাবার একটা মন্দির প্রতিষ্ঠা করা হলো ওই বাঁশবনের ভেতর। কি রে, কেমন লাগলো গল্পটা? দারুণ দারুণ। আর তোমাদের? চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা সবাই। তোমাদের এই একভাবে জয়গান শুনে শুনে আমার কান পচে গেল। এবার আমি শুধু এই পাতাল লোকেরই নয়, তার সাথে পৃথিবী লোকের অধীশ্বর হয়ে উঠতে চাই। এ তো খুবই ভালো কথা প্রভু, খুবই ভালো কথা। এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু। চুপ করো মন্ত্রী, চুপ করো। শুধু স্বপ্ন দেখলে কি হবে? স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে প্রভু? মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না। আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায়। ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে? কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী। শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বশে আনতে হবে, বুঝেছো? বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আপনি কি করবেন? পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায়। ভয়? হ্যাঁ, ভয়। শোনো, ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আগুন, আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও। সর্বনাশ হয়ে গেছে দেবশঙ্কর বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম, বন, জঙ্গল সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। আমি থাকতে তোমাদের কোনো রকম ক্ষতি হতে দেব না। চমৎকার, চমৎকার। এই আপনার অসাধারণ ক্ষমতা প্রভু। কমণ্ডল থেকে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। সবাই একসাথে বলো, সাধু দেব শঙ্করের জয়। আমার নয়, এই জয়গান করো মহাকালের, কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো। সাধু দেব শঙ্করের জয়। না না না, এ হতে পারে না। একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল। তবে এবার বুঝে যান প্রভু, দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে। চুপ করো, চুপ করো। মানুষের শক্তির ব্যাপারে আমায় একদম বলবে না। ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। শোনো, আমি একটা উপায় ভেবেছি। কি উপায় প্রভু? কাছে এসো বলছি।
কেমন লাগলো তোমার এই উপায়? খুব ভালো প্রভু। চুপ করো, তোমার কি কোনো লজ্জা নেই? এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল। এবার যাও, আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো। এখনই যাচ্ছে প্রভু। এবার হবে আসল খেলা। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এই গলার আওয়াজটা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। চলো গিয়ে বরং দেখা যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমায় সর্প দংশন করেছে। আমাকে এখনই জঙ্গলের পেছনে ওই নীল পাহাড়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। ওখানে একটা গাছের মধ্যে সর্প দংশনের ওষুধ আছে। চলো চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমাদের বলুন, ওই গাছটা কোথায় আছে সাধু বাবা? গাছ? একে আপনি হাসছেন কেন? সেটা তো তোমরা এখনই বুঝে যাবে। এসব কি? তুমি আবার কে? আমি হলাম পাতাল লোকের মন্ত্রী। এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব। ভুলে যাস না শয়তান, আমাদের সঙ্গে সাধু দেবশঙ্কর আছেন। তুই আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবি না। দেবশঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে। ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকে ওর আশ্রমের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি। দেব শঙ্কর, নিজের চোখ খোলো। ওরা বিপদে পড়েছে, গিয়ে ওদের সাহায্য করো। কারা বিপদের মধ্যে আছে প্রভু? যারা তোমায় ভালোবাসে তারা। পাতাল লোকে যাও দেবশঙ্কর, সেই পাতাল লোক যেখানে ওই শয়তান অসুররাজ ওদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু। তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে। শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। ওদের ছেড়ে দাও শয়তান, মুক্ত করো। মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে। ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না, কখনোই না। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এখনই এই সাধুকে বন্দি করা হোক। খবরদার, যদি এক পাও সামনে বাড়াও তবে এই মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না, ওকে ধরো। আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা। তাহলে দেখো। আমায় পাথর বানিও না দেবশঙ্কর। আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনোদিন পৃথিবী লোকে আক্রমণ করব না। আরে কেউ আছিস? ওদের মুক্ত কর।
এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো, অধিক লোভ করো না। আর করব না, আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কোনোদিন করব না।